এক সালাউদ্দিন আহমেদের চাবি তো আপনারা সহ্য করতে পারছেন না। আমার পক্ষে যেটা যাবে সেটা মিষ্ট, আমার বিপক্ষে যেটা যাবে সেটা দুষ্ট। এই যে সংসদে বিএনপি যারা এমপি আছে, এমন এমপি তো আছে এসএসসি পাস করেছে, আছে না? তো সেই কি আইন প্রণয়ন করবে? এনসিপির এই যে 6 জন মনে হয় 6 জন না 7 জন 6 জন তারা আসলে এমপি নির্বাচিত হয়েছে। এই 6 জনকে যদি জামাতের মুখপাত্র বানাতে হয়, এর থেকে দেউলিয়াত্ব জামাতের আর কিছু হতে পারে না। আমি শেষ করি, বাইরে গেলে তিনি আর এমপি থাকেন না। আমি অনেক কথা আপনার ইন্টারফেয়ার করতে পারতাম, আমি করি না। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তো গণতন্ত্রের সৌন্দর্য। আমার কথা হলো যে আপনার যদি সব প্রয়োজন হয়, ঠিক আছে, আপনি জনগণকে বলছেন, আপনার নির্বাচনী ইস্তেহারে দিয়েছিলেন, জনগণ আপনাকে কেন ভোট দেয়নি? ঠিক আছে, এইবার ভোট দেয়নি, বিএনপি খারাপ, বিএনপি ভালো না, আমি মেনেই নিলাম। তাহলে বিএনপি যেহেতু জনগণের ভোটে ক্ষমতা এসেছে, আপনি ভালো ভালো কথা বলে আপনি আগামীবার ক্ষমতা এসে সব বাস্তবায়ন করেন, সেটির জন্য আপনি কেন অপেক্ষা করছেন না? বিএনপি তখনও যা বলেছে এখনো তাই বলছে। বিএনপি, আমি একটু শেষ করি, দেখেন বিএনপি একমাত্র রাজনৈতিক দল, বিএনপির সাথে আরো 42টি বা 43টি রাজনৈতিক দল ছিল যারা একসাথে যুগপৎ আন্দোলন করেছে। এমনকি তখন 31 দফা, এই দফা কিসের দফা? সংস্কারের দফা। জামাত ইসলাম বা অন্য কোনো দলের কিন্তু সংস্কারের দফা ছিল না। আজকে আপনি যে দলকে সংস্কার বিরোধী বানাচ্ছেন, সেই দল বাংলাদেশে সবার আগে এই সংস্কারের দফা দিয়ে তারপরে কিন্তু আন্দোলন করেছে। জামাত ইসলাম দেখাতে পারবে তাদের কোনো দফা আছে, সংস্কারের দফা? এখন আপনি সেই সময় বিএনপির সাথে ছিলেন, বিএনপির অধীনে ছিলেন, এটা সত্য, কিন্তু আপনার কিন্তু নিজস্ব নেতৃত্বে কোনো বলাই ছিল না, আপনি সংস্কারের কোনো দফা জনগণের সামনে আপনি তৈরি করেননি। এখন আসি, দেখেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা কিন্তু অধ্যাদেশ না, যেটা আজকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এইটা আদেশ তো আসলে সংসদে উত্থাপন করা যায় না, এবং এইটা আসলে আইন হিসেবে গণ্য, রাষ্ট্রপতির আদেশ, এটা আইন হিসেবেও আসলে গণ্য হয় না। সুতরাং যারা আইন কানুন সংবিধান জানে না, বোঝে না, তারা মানে সংসদে গিয়ে এখন নানান ধরনের কথাবার্তা বলছে। সংসদে কারা গিয়েছে একটু যদি আমি উদাহরণ দিই, আমি 10 সেকেন্ডে শেষ করি। আমির হামজা, তিনি একজন আইন প্রণেতা, তিনি ওয়াজে গিয়ে বলছেন যে আমাদের যিনি জ্বালানি মন্ত্রী তিনি নাকি নাস্তিক। হোয়াট ইজ দিস? তাহলে এই ব্যক্তিদেরকে আপনি সংসদে পাঠিয়েছেন, আর বিএনপির যারা আপনার এমপি রয়েছে তারা কি এই ব্যক্তির সাথে তর্ক বিতর্ক করে পারবে? যত তর্ক বিতর্ক করবে সে বলবে তুমি নাস্তিক, তুমি নাস্তিক। এই হচ্ছে জামাত ইসলামের রাজনীতি। তো এই যে ধর্মভিত্তিক রাজনীতি মানে করে মানুষকে কটাক্ষ করা, চরিত্র হনন করা, যখন আপনি সালাউদ্দিন আহমেদকে আপনি আইন দিয়ে, সংবিধান দিয়ে, বিধি দিয়ে আপনি যখন তাকে আসলে কোনোভাবে থামাতে পারছেন না, তখন আপনি বলছেন যে শ্রীলং সালাউদ্দিন, রয়ের এজেন্ট সালাউদ্দিন। হোয়াট ইজ দিস? আপনাকে আইন শিখতে হবে, সংবিধান শিখতে হবে, জাতীয় ঐক্যমত কমিশনে কি আলোচনা হয়েছিল সেটা আপনাকে জানতে হবে। তখন বিএনপির কথা হচ্ছে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, তাহলে জনগণ হাতে ছেড়ে দেন। জনগণ যদি মেনে নেয়, জনগণ আমরা যে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা জনগণ হাতে ছেড়ে দেন। জনগণ যদি বলে যে না আমরা এই সংস্কার চাই, তাহলে আমরা মেনে নিব। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে প্রথম প্রস্তাবটা আসে গণভোটের, এবং তখন দ্বন্দ্ব তৈরি হয় গণভোটটা কি আগে হবে নাকি পরে হবে, এটা নিয়ে দ্বন্দ্ব হয়। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে গণভোটটা আগে হতে হবে, আর বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে গণভোটটা একই দিনে হলে কোনো সমস্যা নেই। এখন এনসিপিটা একটা নতুন দল, অভিজ্ঞতা কম, বিএনপির অতীত ইতিহাসটা একটু কম জানা আছে। জামাত তো একসাথে অনেকদিন সংসার করেছে, অতীত ইতিহাস জানে। গণ অভ্যুত্থানের পরবর্তী 1991-তে সেম একটা 3 জোটের রূপরেখা হয়েছিল, সেখানে কিছু সংস্কারের রূপরেখা প্রস্তাবনা আসছিল। সেখানে একটা সংস্কার ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন, বিচার বিভাগ থেকে আইন বিভাগ থেকে, এই বিভাগ থেকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার জন্য কিছু রূপরেখা হয়েছিল। বিএনপি ক্ষমতা আসার পরে সেই রূপরেখাকে অস্বীকার করেছিল। আপনি সিটি কর্পোরেশন ইলেকশন দিয়েছে, সেখানে বিএনপির ভরাডুবি হয়েছিল। পরবর্তী তারা মাগুরের ইলেকশনে কি করেছে আমরা সবাই জানি, 15 জন জীবন দিয়েছে সেদিন। তার মানে বিএনপি ক্ষমতা আসলে এটা অস্বীকার করবে, এটা কিন্তু জামাত জানতো। এই জন্য জামাত বলেছে গণভোটটা আগে হয়ে যাক, যেহেতু নোট অফ ডিসেন্ট নিয়ে। এখন কথা হচ্ছে আপনি গণভোটটা, আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আপনি তো গণভোটের যখন হচ্ছে, উনি যেটা বললেন সেটা হচ্ছে এই মুখ বেঁধে ওনাদেরকে গণভোটে করা হয়েছে। তাহলে তো আপনারা আগে বলতেন, কারণ আপনাদের তো, আপনারা জানেন আপনাদের সবচেয়ে বেশি আপনাদের জনপ্রিয়তা আছে। তাহলে আপনাদের দরকার ছিল জনগণকে বলা যে আপনারা গণভোটে না দেন, কারণ গণভোট আমাদেরকে মুখ বেঁধে আমাদের গণভোট করেছে, আপনারা না দেন। যেহেতু আপনারা মেজরিটি ভোট পাবেন, তাহলে গণভোট আপনারা মেজরিটি ভোট পেতেন। কিন্তু আপনারা এই প্রশ্নটা কেন করলেন? আপনারা বলেন হাঁ ক্যাম্পেইন, আপনারা বলেন গণভোটে আপনারা হাঁ ভোট দেন, কিন্তু পরবর্তীতে আপনারা এসে গণভোটকে আপনি অস্বীকার করছেন। এখনো পর্যন্ত আপনি বারবার বিএনপিকে সংস্কার বিরোধী বলছেন, তারপরে এদেশের জনগণ বিএনপিকেই বেছে নিল। এখন যে কথাগুলো আপনি বলছেন, আপনি কি নির্বাচনের আগে বলেন নাই? টকশোতে আপনি এখন যে কথাগুলো বলেছেন, এমন না যে আপনি
বিরোধী দল হওয়ার কারণে আপনি আসলে অপোজিশনে গেছেন, বিষয়টা তো এরকম না। ঐক্যমত কমিশনেও আপনি অপোজিশন ছিলেন, গণ অভ্যুত্থানের পরেও আপনি অপোজিশন ছিলেন, সবসময় তো মোটামুটি ছিলেন, মানে অভ্যুত্থানের পরে। সুতরাং জামাত ইসলাম এখনো এই কথাগুলো বলেছে, ভবিষ্যতে বলবে, তারপরে দেশের জনগণ বিএনপিকে বেছে নিচ্ছে। এখন জামাত ইসলাম যদি এত ভালো হয়, তারা নির্বাচনে, আগামীবার নির্বাচনে ক্ষমতায় যাক, ক্ষমতায় গিয়ে সব বাস্তবায়ন করুক। ভাই যে কথাটা বললেন যে বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম বলা হয়েছিল গণভোটের প্রস্তাব দিয়েছে জনাব সালাউদ্দিন আহমেদ, এই কথা আসলে সম্পূর্ণভাবে ভিত্তিহীন। বাংলাদেশের ফেসিজম কেন তৈরি হয়? ফেসিজম তৈরি হয় যে আমাদের স্ট্রাকচারের কারণে। আপনি দেখেন দুদকের অধ্যাদেশটা ওনারা বাতিল করতে যাচ্ছেন। দেখেন দুদকটা একদিনে ভেঙে দিতে পারবেন না, আপনি তো এই তো দীর্ঘদিন তো সংস্কার নিয়ে এটা আলোচনা হয়েছে। আপনি দেখেন দুদক হচ্ছে, দুদক কার তদন্ত করবেন? সকলের তদন্ত করবেন। প্রধানমন্ত্রীর যদি কোনো দুর্নীতি করে সেটাও তদন্ত করবেন, কিন্তু দুদক তো প্রধানমন্ত্রীর অধীনে। প্রধানমন্ত্রীর অধীনে থেকে এসে কিভাবে দুদকের প্রধানমন্ত্রীর দুর্নীতির তদন্ত সে করবে? পারবে না। এই যে সংস্কার, এটা তো আপনার করতে হবে। আপনাদের রাষ্ট্রপতি ক্ষমতা কম। আপনি দেখেন বিএনপির 31 দফা বাদ দেন, আপনি এই গণভোটের অবস্থা বাদ দেন, বিএনপির 31 দফার 4 নম্বরে ছিল রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধিকরণ। কিন্তু রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধিকরণে যখন জুলাই সংস্কারে যখন প্রস্তাবনা আসছিল, তখন নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি যে রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধিকরণের ক্ষেত্রে। তাহলে আপনি দেখেন, আপনি যখন, এখন তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা বারবার আমাদের বলা হচ্ছে আওয়ামী লীগের সাথে টানা হচ্ছে কেন? আওয়ামী লীগ কিন্তু 17-18 বছর ক্ষমতা ছিল হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে। কিন্তু আপনি সেম সংবিধান যদি এখন বাংলাদেশের মানুষকে দেখান, আপনাকে তো তাহলে প্রত্যেকটা জায়গায় সংবিধানকে ফলো করতে হবে। আপনি দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা চিন্তা করেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মন্ত্রীদের একটা শপথ আছে। প্রত্যেকটা সংসদ সদস্যের বাহিরে মন্ত্রীদের একটা শপথ আছে। সেই শপথ হচ্ছে তার একটা এক্সট্রা শপথ নেয়। সেই শপথে বলা হয় যে সংবিধানকে সংরক্ষণ করা তাদের দায়িত্ব। যদি এই শপথ কেউ ভঙ্গ করে, দেখবেন সংবিধান, আমাদের সংবিধানে কে আছে? আমাদের সংবিধান 152-তে বলা আছে স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান। তাহলে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি সংসদে দাঁড়িয়ে যেখানে স্বাধীনতা, উনি সংবিধানকে সংরক্ষণ করবেন সে শপথ নিয়েছেন, সেখানে স্বাধীনতার ঘোষক বলে জিয়াউর রহমান সাহেবকে। তাহলে আপনার কি দরকার ছিল সংবিধান এটা সংশোধন করা? কারণ আপনি যখন দুইটা শপথের কথা আসছে, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেহেতু দ্বিতীয় শপথটা সংবিধানে নেই, আমাদের কাজ হবে প্রথমে সংসদে যাব, গিয়ে 142 দিয়ে সংবিধান সংশোধন করব, শপথটা সেখানে ইনক্লুড করব, তারপরে কি আমরা শপথটা গ্রহণ করব, এটা বলেছে। তাহলে আপনি ইনক্লুড করবেন। তাহলে তো আপনি যে স্বাধীনতা ঘোষক যে আপনি বললেন, এটা তো ইনক্লুড এখনো করেন নাই। আপনার দায়িত্ব কি ছিল? 142 দিয়ে প্রথমে গিয়ে আপনি ঘোষণা এটা পরিবর্তন করেন, সংশোধন করেন, তারপরে আপনি ঘোষণা দেন। কিন্তু তার আগে যে আপনি ঘোষণা দিলেন, আপনি ঘোষক বললেন, তাহলে তো আপনি আপনাদের শপথ লঙ্ঘন করেছেন। তাহলে তো আপনার মন্ত্রিত্ব থাকে না। আপনি তো সংবিধান সব জায়গায় দেখাবেন। তারপরে দেখেন আপনি তো সংবিধান দেখাচ্ছেন আমাকে। যদি আমাকে সংবিধান দেখান, আমাদের সংবিধানের 4 আর্টিকেল 4-2 বলা আছে যে জাতির পিতার প্রতিকৃত। আপনার সব জায়গায় সরকারি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবার পিছনে কি জাতির পিতার ছবি থাকতে হবে। কিন্তু আপনি তো সেটি সরিয়ে ফেললেন, সংসদ থেকে সরিয়ে ফেললেন। তার মানে তাহলে আপনি সংবিধান তো ভায়োলেশন করছেন। মানে আপনাকে বুঝতে হবে, আপনি যদি এমন হয় যে আমার অংশে, আমার পক্ষে যেটা যাবে সেটা মিষ্ট, আমার বিপক্ষে যেটা যাবে সেটা দুষ্ট, তাহলে তো হবে না। আপনাকে সংবিধান মানলে সবকিছু মানতে হবে। আপনাকে সংবিধান মানলে সবকিছু। আপনি দেখেন আরেকটা মজার বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি দেখেন 18-19 মাস ধরে তো এইভাবেই চলে আসছিল। এটাই তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো আপনি তো এখন আপনারা এতদিন পর্যন্ত যা হয়েছে সব ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে হয়েছে। কারণ এতদিন তো সংবিধানের দোহাই কেউ দেন নাই। আপনি দেখেন, আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। 5 আগস্টে সর্বপ্রথম বেগম জিয়া, আমরা ওনাকে ওন করি, বেগম জিয়াকে কি মুক্তি দেওয়া হয়েছে? কে? রাষ্ট্রপতি দিয়েছেন। তখন তো আর প্রধান উপদেষ্টা হয়নি, রাষ্ট্রপতি দিয়েছেন। আচ্ছা আমাকে বলুন তো, আমাদের সংবিধানে আছে রাষ্ট্রপতি 2টা কাজ শুধু, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। এর বাইরে কোনো কাজ প্রধানমন্ত্রী অনুমতি ছাড়া করতে পারবেন না। তাহলে উনি যে বেগম জিয়াকে মুক্তি দিলেন, এটা কি সংবিধান ভায়োলেশন হয়েছে না? কেন হয়েছে? ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। এটা আমরা সকলে মেনে নিয়েছে। তারপরে দেখেন আপনি যে বাজেট ঘোষণা করলো, অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করলো, বাজেটে হচ্ছে সংসদে পাস করতে হবে। আপনি যে আমার উপর কর আরোপ করবেন, এটার জন্য সংসদে পাস করতে হবে। তাহলে আপনি যে বাজেট ঘোষণা করলেন, সেটা তো আপনার সংবিধানের ভায়োলেশন হয়েছে। আপনি যে আমাদের সংবিধান 123-এ বলা আছে আপনি 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে, সেটার জন্য 1.5 বছর গিয়েছেন। কেন? ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে। তার মানে এত কিছু, যা কিছু হয়েছে, নির্বাচন আয়োজন বলেন, গণভোট বলেন, কোনো কিছু সংবিধানে ছিল না। সবগুলো সলেম এক্সপ্রেশন জনগণের অভিপ্রায়ের কারণে 106 এর মাধ্যমে করেছেন। তার মানে এখন যা কিছু চলছে সবকিছু হচ্ছে জনগণের অভিপ্রায়। এখন এসে আপনি যদি বলেন যে সংবিধানে যা আছে তাই মানবো, এর বাইরে আমরা কিছুই মানবো না, তাহলে তো আপনাকে সবকিছু দিয়ে মানতে হবে। আপনাকে সংবিধানের সবকিছু দিয়ে মানতে হবে। কিন্তু আপনার যেটা ভালো লাগবে সেটা মানবেন, যেটা ভালো লাগবে সেটা মানবেন না। তাহলে তো এটা জনগণের সাথে প্রতারণা করা হয়। এদেশে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান শুধুমাত্র কয়েকজন ঘোষণা দিয়ে দিয়েছে আর গণ অভ্যুত্থান হয়ে গেছে, বিষয়টা তো এরকম না। এমনকি ঘোষণাও সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে আপনি
শিবির এবং জামাতের নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করতে পারেন, আমি জেনেই বলছি। সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে একসাথে আলোচনা করে, অনলাইনে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং আপনি বিএনপিকে বলতে পারেন না যে আমি রক্ত দিয়েছি এই জন্য আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমি রক্ত দিয়েছি এই জন্য আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অনেক হিস্ট্রি আছে, সেগুলো বলতে সময় লাগবে। দেখেন, জাতীয় ঐক্যমত কমিশনে সেখানে বিএনপির যিনি প্রধান প্রতিনিধি ছিলেন তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং 9 মাসের আলোচনায় তিনি ছিলেন। তিনি একজন আইনের ছাত্র, তিনি একজন মানে আমলাও ছিলেন, এবং তিনি আইন প্রণেতা। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই জন্য তিনি আসলে মানে আইনের কথাগুলো বলতে পারবেন না, সংবিধানের কথাগুলো বলতে পারবেন না, বিষয়টা আসলে এরকম না। তার এই বিষয়গুলোতে আসলে পারদর্শিতা রয়েছে। এবং যিনি আইনমন্ত্রী হয়েছেন তিনিও বাংলাদেশের একজন অত্যন্ত বিজ্ঞ আইনজীবী। তিনিও কিন্তু কথা বলেছেন, হয়তো তিনি খেয়াল করেননি, দুজনই কথা বলেছেন। কিন্তু এই যে জুলাই জাতীয় সনদের বিষয়গুলোতে যেহেতু জনাব সালাউদ্দিন আহমেদ দায়িত্বে ছিলেন, যেহেতু তিনি 9 মাসের এই গাঠনিক প্রক্রিয়ার মধ্যে তিনি প্রতিনিধিত্ব করেছেন, সুতরাং এই বিষয়গুলো আসলেই তো জনাব সালাউদ্দিন আহমেদকে উত্তর দিতে হচ্ছে। এখন জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলছেন আইন বা সংবিধানের ভাষায়, তিনি স্বীকার করে নিলেন যে আসলে জামাতের কেউ আসলে মানে ওইভাবে কাউন্টার দেওয়ার মতন আসলে কেউ নাই। তিনি বলেছেন যে জামাতের যারা ভালো আইন বোঝে তাদেরকে উপনির্বাচনের মাধ্যমে সংসদে আনা দরকার। এখন আপনার ভালো ব্যক্তিত্ব নাই, ভালো আইন বোঝে সেরকম কেউ নাই, এর দায়িত্ব বিএনপি নেবে না? এক সালাউদ্দিন আহমেদের চাপই তো আপনারা সহ্য করতে পারছেন না। এনসিপির এই যে 6 জন মনে হয় 6 জন না 7 জন, 6 জন তারা আসলে এমপি নির্বাচিত হয়েছে। এই 6 জনকে যদি জামাতের মুখপাত্র বানাতে হয়, এর থেকে দেউলিয়াত্ব জামাতের আর কিছু হতে পারে না। আপনি রাষ্ট্রপতি সরালেন না কেন? আপনি সংবিধানের অংশটা মানেন না, যেটা আওয়ামী লীগ করেছে, কিন্তু আপনি তো ওইটা মেনে নিচ্ছেন যে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে। আপনি কেন রাষ্ট্রপতিকে সরান নাই? সংবিধানের শূন্যতা তৈরি হবে। কেন শূন্যতা তৈরি হবে? কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী নেই, রাষ্ট্রপতি স্পিকারের কাছে, স্পিকার নেই, তাহলে আপনি রাষ্ট্রপতি কোথায় পদত্যাগ করবে? এই জন্য আপনি শূন্যতা তৈরি হবে। কিন্তু যখন প্রথম আপনার স্পিকার আপনি নির্বাচন করলেন, নির্বাচন হওয়ার পর তো আপনি রাষ্ট্রপতিকে পদত্যাগ করাইতে পারলেন, কিন্তু আপনি তো তখন এটা করেননি। তার মানে হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা চাই, এই দেখে ব্যাপার হচ্ছে সংবিধান নিয়ে আসলে কথা বলা। আমার মনে হয় এই যে একটু আগে উনি বললেন না যে আমির হামজা সাহেব, উনি আইন কি প্রণেতা, আইন প্রণয়ন করবে, কি আইন প্রণয়ন করবে? তাহলে উনি যদি আইন প্রণয়ন করতে না পারে, আপনি আমাকে বলেন এই যে সংসদে বিএনপি যারা এমপি আছে, এমন এমপি তো আছে এসএসসি পাস করেছে, আছে না? তো সেই কি আইন প্রণয়ন করবে? কিন্তু আমির হামজা সাহেব উনি হচ্ছে আমাদের, আপনি জানেন আমাদের আইনের মধ্যে 1/3 আইনে আছে হচ্ছে পার্সোনাল ল, মানে হচ্ছে ধর্মীয় আইন। তো তাহলে কি উনি কি আইন ওই জায়গায় গিয়ে ধর্মীয় আইনে এমফাসাইজ করতে পারবেন না? পারবে। যদি উনি যদি আইন উনি যদি আইন সেটা সংসদে বলে নাই তো, বাইরে সংসদে বলে নাই তো। উনি যদি সংসদে বলতো যে সংসদে কাউকে নাস্তিক ঘোষণা দিচ্ছেন, তাহলে সেটা আইনের ব্যাখ্যা আপনি দিবেন। কিন্তু আমি অনেক কথা আপনি ইন্টারফেয়ার করতে পারতাম, আমি করি না। আপনি দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি আইন প্রণেতা, এই যে আপনি বললেন যে আইনের বাহিরে কেউ পারবে না। আপনি জামাতের যোগ্যতা নিয়ে প্রশ্ন করছেন যে জামাতের বেশিরভাগ লোক, আপনি যে জমিয়তের সাথে জোট করলেন, জমিয়তের যারা আলেমরা যেত তাদেরকে নিয়ে আপনি সেম প্রশ্ন করতেন, যদিও তারা জয়ী হয়নি, সেম প্রশ্ন করতেন। কারণ আপনি একটা সংসদে আপনার সব ধরনের ক্যাটাগরির লোক রাখবে, সব ক্যাটাগরি আইন প্রণয়ন করতে হবে আপনাকে, সব ক্যাটাগরি নিয়ে কথা বলবো, ধর্মীয় আইন প্রণয়ন করতে হবে আপনাকে, ধর্মীয় ব্যক্তিও আপনার লাগবে, সব ধরনের লোক লাগবে। এমন কথা হচ্ছে 2001-এর কি দেখেছেন আপনি? 2001-এ বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, পাওয়ার পরেও 2001-এর পরবর্তীতে তাদের আইন প্রণেতা ভালো ছিল না। তাদের ব্যারিস্টার মওদুদ সাহেব উনি ফেল করেছিলেন, জমিরুদ্দিন সরকার ফেল করেছিলেন। বিএনপি কি করেছেন? ওনাদের পক্ষে, আইনের পক্ষে কথা বলার জন্য বিএনপি কি করেছিলেন? তখন উপনির্বাচন কি করলেন? ওনাদের জয়ী 2 জনকে বসিয়ে দিলেন যে তোমরা পদত্যাগ করো। উপনির্বাচন করলেন, করে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এবং ব্যারিস্টার মওদুদ সাহেবকে সংসদে নিয়ে আসলেন। কেন? আইনের পক্ষে কথা বলার জন্য। তো জামাত এই পর্যায়ে সর্বোচ্চ পেয়েছে। আমি জামাতকে পরামর্শ দিব, জামাতের উচিত যেখানে জামাতের নিশ্চয়তা আছে যে আসনগুলো, হ্যাঁ, যেমন সাতক্ষীরার মতো অঞ্চল, সেখানে জামাত করতে পারে। জামাতের যারা আইন ভালো বুঝে তাদেরকে নিয়ে উপনির্বাচন করে সেখানে জয়ী করে সংসদে আনা দরকার। এবার কি মনে দরকার? আপনি দেখেন, আপনি বিএনপির মধ্যেও আমি ঘাটতি দেখতে পাচ্ছি। আপনি দেখেন সব এই মানে সবাই সবকিছুই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী করছে। আইনের বিষয় আপনি দেখেন, রিসেন্টলি 62 আমাদের সংবিধানের যে প্রসিডিউর আছে, 62 তারা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উত্থাপন করলেন। এটার নিয়ম হচ্ছে চিঠি দিতে হয় কাকে? আইনমন্ত্রীকে। যেহেতু জুলাই সনদ নিয়ে বিষয়, আইনমন্ত্রীকে চিঠি দিয়েছেন, অথচ পয়েন্ট অফ অর্ডার বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মানে বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী না, কিন্তু সবকিছু সংসদে কি না কোনো মানে আপনি- সবকিছুই তো স্পিকারকে ইয়ে করে দিতে হয়। দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যদি আইনমন্ত্রী সবকিছু আপনি উত্তর দেন, তাহলে তো আপনি আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্র আইনমন্ত্রী হয়ে যান। মানে ব্যাপারটা তো এখানে আপনি তার মানে কি আমরা দেখতে পাচ্ছি যে সংসদে কথা বলছেন শুধুমাত্র একজনই, স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু স্বরাষ্ট্র আইন বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে ঠিক আছে, কিন্তু এটাতে আইনমন্ত্রীর সুযোগ আছে। এবং কি গণভোট নিয়ে যখন কথা হচ্ছে আইনমন্ত্রী কোনো কথা বলছে না, কেন কথা বলছে না? কারণ গণভোটটা যখন অধ্যাদেশটা যখন হচ্ছিল, তখন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ছিলেন আইনমন্ত্রী নিজে, তার মানে ওনার পরামর্শই তো হয়েছে। তাহলে উনি যদি এখন কথা বলেন, কারণ উনি তো তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি তখন, কথা বলেছেন। হ্যাঁ, তাহলে এখন এই বিষয়গুলো আপনি দেখেন, আমরা তো সব জায়গায় বললাম, আমরা সব জায়গায় দেখছি স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার মানে বিএনপিরও তো এখানে গ্যাপ আছে।